আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের ওই তরঙ্গ অধ্যায়ের একদম শেষ ক্লাস। সেটা হচ্ছে আমরা শব্দের ব্যবহার, তারপরে সুরযুক্ত শব্দ, তারপরে শব্দের দূষণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। এই সমস্ত এমসিকিউতে এবং অথবা হচ্ছে সিকিউতে মাঝে মাঝে প্রশ্ন আসে ঘতে। তো চলো শুরু করি। প্রথমে আমরা শব্দের ব্যবহার দেখব। দেখো, শব্দের ব্যবহার কিন্তু অনেক। দেখো, চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? আবার চোখ দিয়ে অনেক কিছু আছে আমরা দেখতে পাই না, যেমন মাটির নিচে কি আছে, হ্যাঁ, তারপরে একটা গর্ভে কি সন্তান আছে, এইসব কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই না। হ্যাঁ, তো এইগুলো আমরা শব্দ দিয়ে দেখতে পাই। কিভাবে? হ্যাঁ, শব্দ তরঙ্গ দিয়ে এইগুলো দেখা যায়, আসলেই দেখা যায়। চলো দেখি। প্রথমেই দেখো যে শব্দের নিচে কি, মাটির নিচে কিভাবে আমরা দেখতে পাই। দেখো, মাটির নিচে খনিজ আছে কিনা, বা তেলের খনি আছে কিনা কিভাবে শনাক্ত করা হয়? প্রথমে মাটির উপরে একটা গর্ত করা হয়। মাটির উপরে ওই গর্তের মধ্যে একটা বিস্ফোরণ করানো হয়। বিস্ফোরণ করাইলে ওই যে বোমার আওয়াজ, ওই আওয়াজটা বা ওই শব্দটা কিন্তু, ওই তরঙ্গটা কিন্তু এইভাবে মাটির নিচেই যেতে থাকে। হ্যাঁ, তো নিচেই যখন যেতে থাকে তখন কি একটা ঘটনা ঘটে। এই মাটির কিন্তু অনেকগুলো লেয়ার থাকে আমরা জানি। তো এক একটা লেয়ারে ওই ওই তরঙ্গটা বাধা পেয়ে পেয়ে ফেরত আসে। তো দেখা যায় কিছু তরঙ্গ প্রথমেই ফেরত আসে, কিছু তরঙ্গ আরো আরো গভীরে গিয়ে ফেরত আসে, কিছু তরঙ্গ দেখা যাচ্ছে এই 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 যে লেয়ার, এই লেয়ারে বাধাপ্রাপ্ত না হয়ে আরো গভীরে যায়, আরো গভীরে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসে। মানে এক এক লেয়ার থেকে হচ্ছে তরঙ্গ ফেরত যায়। মানে লেয়ারের যেই হচ্ছে গিয়ে লেয়ার কতটা হচ্ছে মজবুত তার উপর নির্ভর করে এইরকম হয় আর কি। লেয়ার যদি বেশি শক্ত হয় বা পাথর টাইপ হয়, তাহলে দেখা যাচ্ছে শব্দ আর ভিতরে ঢুকতে পারে না, এরকম আর কি। তো এরকম হচ্ছে গিয়ে এক একটা লেয়ারে লেগে লেগে ওই শব্দ তরঙ্গ আবার কি আসে, ব্যাক আসে। ব্যাক আসলে উপরে এক জিওফোন নামে এক ধরনের রিসিভার থাকে। জিওফোন নামে কি থাকে? জিওফোন নামে এক ধরনের রিসিভার থাকে। এই রিসিভারটা কি করে, ওই তরঙ্গগুলো কত সময় পর পর ফেরত আসতেছে, মানে এইখানে ব্লাস্ট হওয়ার পরে কত সময় পরে ফেরত আসতেছে সেইটা কাউন্ট করে, মানে সেইটা ধরে। ধরার পরে কি করে, ওই তরঙ্গ কত সময় পরে ফেরত আসতেছে তার উপর ভিত্তি করে সে হচ্ছে গিয়ে একটা 3D, মানে ত্রিমাত্রিক একটা হচ্ছে ছবি সে এঁকে ফেলে। তাহলে এইভাবে কিন্তু সে মাটির গভীরের একটা ত্রিমাত্রিক ছবি এঁকে ফেলে। আর এইটাকে বলা হয়, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে বলা হয় সিসমিক সার্ভে। কি সার্ভে? সিসমিক সার্ভে। এই সিসমিক সার্ভের মাধ্যমে নির্ণয় করা হয় যে মাটির নিচে গ্যাস বা তেলের উপস্থিতি আছে কিনা। ওকে, তাহলে একটা শব্দের ব্যবহার জানা হয়ে গেল। ঠিক একইভাবে যে আল্ট্রাসাউন্ড করে না, যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি বেবি আছে কিনা সেটা ইয়ে করা হয়, ওইটা কিন্তু সাউন্ডের মাধ্যমে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু সব সাউন্ড শুনতে পাই না। আমরা কি সব সাউন্ড শুনতে পাই না? আমরা কিন্তু শুনতে পাই ওই যে শ্রাব্যতার যে সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এর থেকে কম বেশি কিন্তু শুনতে পাই না, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তারপরে দেখো, শব্দ দিয়ে কিন্তু জামা কাপড়ও কিন্তু পরিষ্কার করা হয়। অনেক কলকারখানাতে শব্দের মাধ্যমে জামা কাপড় পরিষ্কার করা হয় বা যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। কিভাবে? দেখো, পরীক্ষাগারে ল্যাবরেটরি যন্ত্রপাতি দেখো কিভাবে পরিষ্কার করা হয়। একটা তরলের মধ্যে ওই ময়লা যন্ত্রপাতি গুলো রাখা হয়, রাখার পরে ওই তরলের মধ্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রেরণ করা হয়। ফলে কি হয়, মানে যেহেতু কম হচ্ছে উচ্চ কম্পাঙ্ক, সেহেতু এটা কিন্তু প্রচুর কাঁপবে। আর এত পরিমাণ কম্পনের ফলে, উচ্চ কম্পনের ফলে এই যন্ত্রগুলোর ময়লা হচ্ছে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ঠিক একইভাবে জামা কাপড় এইভাবে পরিষ্কার করা হয়। বুঝতে পারছি? আচ্ছা, শব্দের ব্যবহার আমরা এই কয়েকটা ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব সব সব শব্দই কি হচ্ছে শুনতে আমাদের ভালো লাগে না। কিছু শব্দ শুনতে ভালো লাগে, কিছু ভালো লাগে না। তো যেগুলো শুনতে খুব আমাদের কাছে ভালো লাগে সেগুলোকে আমরা সুরযুক্ত শব্দ বলি। আর যেগুলোকে দেখা যাচ্ছে বিরক্তি লাগে, অসহনীয় লাগে, সেগুলোকে আমরা কোলাহল বলি। ঠিক আছে, তো সুরযুক্ত শব্দ আর কোলাহল শব্দ সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখো, সুর বা একটা শব্দ সুরযুক্ত নাকি হচ্ছে গিয়ে কোলাহল, এইটা নির্ভর করে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে তীব্রতার উপরে, একটা হচ্ছে তীক্ষ্ণতার উপরে, আর একটা হচ্ছে ট্রিম্বারের উপরে। এখন কথা হচ্ছে তীব্রতা কি জিনিস। তীব্রতা হইল একটা শব্দ কত জোরে শোনা যাচ্ছে বা কত আস্তে শোনা যাচ্ছে, সেইটা যার মাধ্যমে বোঝা যায়, সেইটাই হচ্ছে তীব্রতা। তীব্রতা আমি একটু যদি গাণিতিক হচ্ছে কি সংজ্ঞা দিই, তাহলে ব্যাপারটা এরকম যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে, মনে করো একক একটা ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুক পরিমাণ শক্তি মানে কতটুক পরিমাণ শব্দের শক্তি যাচ্ছে বা হচ্ছে শব্দ তরঙ্গ যাচ্ছে, বা কতটুক পরিমাণ শব্দ তরঙ্গ শক্তি যাচ্ছে, সেটাই হচ্ছে তীব্রতা। এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার।
ওয়াট পার মিটার স্কয়ার বা WM−2। হ্যাঁ, মানে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে শব্দ তরঙ্গ কতটুক শক্তি পাস করতেছে সেটা হচ্ছে তীব্রতা। আর এর প্রচলিত একটা একক আছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডেসিবেল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, ডেসিবেলটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এই যে শব্দের যে সংজ্ঞাটা বললাম যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুক শক্তি যাচ্ছে শব্দের, সেটাই হচ্ছে তীব্রতা। এই সংজ্ঞাটা শুধু তোমার আসতে পারে, তাছাড়া এখান থেকে ম্যাথটা আসবে না। ঠিক আছে, এটা উপর ক্লাসে আমরা ইন্টারে গিয়ে তখন শিখবো। এখন আসি যে তীক্ষ্ণতা কি জিনিস। দেখো, তীক্ষ্ণতা দ্বারা বোঝায় যে একটা শব্দ মোটা নাকি চিকুন। আমরা বলি না তোর কণ্ঠ মোটা বা এই তোর কণ্ঠ চিকুন বা এই শব্দটা মোটা এই শব্দটা এরকম বলি না। তো এইটা বোঝা যায় কি দিয়ে? পিচ দিয়ে। এর একক কি? এর একক হচ্ছে হার্জ, মানে কম্পাঙ্কের যে একক সেই একক। যদি এটা বেশি হয় তাহলে কি হবে? মানে একটু মোটা শোনা যায়। যদি কম মানে কম হলে কি হবে? দেখা যাচ্ছে মোটা শোনা যায়। বেশি হলে কি হবে? দেখা যাচ্ছে চিকন শোনা যায়, মানে এরকম আর কি। ঠিক আছে, তীক্ষ্ণতা তাহলে বা পিচ। হ্যাঁ, আর এই যে টিম্বার, হ্যাঁ টিম্বার এর বাংলা কি? সুর গুণন বা জাতি। হ্যাঁ, মনে টিম্বার দিয়ে মনে রাখবে তাহলে সহজ হবে। সুর গুণন বা জাতি, এটা অনেক সময় ইসের জাতির সাথে মিলাই ফেলে, মানব জাতির সাথে মিলাই ফেলে। দেখো এইটা দিয়ে কি করা হয়, যেমন দেখো আমাদের কিন্তু অনেক বাদ্যযন্ত্র আছে, তাই না? তো মনে করো এই যে গিটার, এর নাম কি? গিটারই তো। আমি কিন্তু বাদ্যযন্ত্র তো চিনি না। আচ্ছা যাই হোক, গিটার বা মনে করো এটা কি? এটা নাকি সেতার নাকি সেতারা। আচ্ছা যাই হোক, মনে করো যে একাধিক বাদ্যযন্ত্র, হ্যাঁ যেমন আমরা বাঁশি কিংবা হচ্ছে গিটার, হ্যাঁ এরকম একাধিক বাদ্যযন্ত্র তুমি যদি একই পরিমাণ তীব্রতা আর তীক্ষ্ণতা যদি নাও, মানে একাধিক বাদ্যযন্ত্র যদি একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতায় যদি বাজাও, মানে তীব্রতার মান প্রত্যেকটাই সমান আবার তীক্ষ্ণতার মানও প্রত্যেকটাই সমান রেখে তুমি যদি বাজাও, তারপরেও দেখবা প্রত্যেকটা বাদ্যযন্ত্রের জন্য সুর হচ্ছে আলাদা আলাদা। এখন তুমি বলতে পারো আমি যেহেতু দুইটা, দেখো দুইটা আলাদা বাদ্যযন্ত্রের, অনেকে ভাবতে পারে যদি দুইটা আলাদা বাদ্যযন্ত্রের আমি যদি তীব্রতা তীক্ষ্ণতা যদি সমান রাখি তাহলে তাদের আওয়াজ বা তাদের সুর একই হবে না কেন, বা একই শোনা যায় না কেন? দেখো তো, বাঁশি আর গিটারের আওয়াজ কি এক না? তো তুমি যদি দুইটারই তীব্রতা তীক্ষ্ণতা যদি এক রেখে বাজাও, কিন্তু তারপরেও দেখো দুইটার আওয়াজ ভিন্ন ভিন্ন। তো এই যে দুইটার আওয়াজ ভিন্ন ভিন্ন হয় কি কারণে? এই দুইটা আওয়াজ ভিন্ন, দুইটা বাদ্যযন্ত্রের আওয়াজ ভিন্ন ভিন্ন হয় মূলত হচ্ছে যে একটা কারণে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে তরঙ্গের রূপ বা তরঙ্গের গঠনের কারণে। দেখো এই যে বেহালার যে তরঙ্গ, সেই তরঙ্গটা হচ্ছে যে এইরকম। আর এই যে ট্রাম্পেটের তরঙ্গটার রূপ হচ্ছে এরকম। দেখো তো দুইটার, দেখো তো গঠন দুইটা সেম কিনা? দুইটার কি গঠন সেম না? আবার দেখো বাঁশির যেই তরঙ্গ, সেই তরঙ্গ একদম দেখো সমান সাইনোসয়েডাল, হ্যাঁ কত সুন্দর একদম সাইনোসয়েডাল। তো দেখো তো এই তিনটার গঠন কি? তিনটার তরঙ্গের গঠন ভিন্ন ভিন্ন না? এই যে তিনটা তরঙ্গের গঠন ভিন্ন ভিন্ন, এই কারণেই একই তীব্রতা এবং একই হচ্ছে তীক্ষ্ণতা রাখার পরেও এক একটা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে আলাদা আলাদা হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার দেখো এই যে এইগুলো কি? এইগুলো হচ্ছে সুরযুক্ত শব্দের তরঙ্গগুলি একটা খুব ভালোভাবে হচ্ছে ফলো হয়। আর কোলাহলের ভিতরে কম্পাঙ্ক এলোমেলো থাকে, মানে এর তরঙ্গের কোনো হচ্ছে ইয়ে নাই, মানে বিন্যস্ত নাই, মানে সুন্দরভাবে বিন্যস্ত না, মানে এলোমেলো জোগা খিচুড়ি টাইপ আর কি। এবার দেখো যে কিছু শব্দ আমাদের কাছে শোনাটা সহনীয়, আর কিছু বিপজ্জনক, আর কিছু তো একদম বিরক্তিকর। তো এই ক্যাটাগরি কিসের উপর নির্ভর করে? এই যে শব্দের তীব্রতার উপর, মানে শব্দটা কত জোরে শোনা যাচ্ছে তার উপরে। তো কতটুক জোরে শোনা যাচ্ছে তার একক কি বলেছিলাম? ডেসিবেল। এই দেখো ডেসিবেল। যেমন মশার পাখার শব্দ, এটার সাধারণত 0 ডেসিবেল হয়। ঠিক আছে, নিঃশ্বাসের শব্দ 10 ডেসিবেলের ভিতরে হয়। তারপরে কথাবার্তা এগুলো 40 থেকে 60 ডেসিবেল হয়। তারপরে টেলিভিশন কি 50 থেকে 60 হয়। তো দেখো এই যে 60 ডেসিবেল পর্যন্ত শব্দগুলো সহনীয়, মানে এগুলো শোনা যায়। কিন্তু এই যে 60 থেকে 90 যারা, এরা হচ্ছে বিরক্তিকর, মানে শুনতে ভাল লাগে না। যেমন গাড়ির শব্দ কিন্তু ট্রেনের যে শব্দ, গাড়ির যে শব্দ, এগুলো কিন্তু শুনতে ভাল লাগে না। ট্রাফিকের মধ্যে যদি জ্যামে বসে থাকে, ঢাকা শহরে তোমরা যারা জ্যামে বসছো তারা জানো, জ্যামের মধ্যে বসে থাকলে আওয়াজ একদম বিরক্তিকর, তাই না? আবার দেখো জেট ইঞ্জিনের আওয়াজ কিন্তু খুবই বিকট, মানে খুবই বিরক্তিকর। হ্যাঁ, জেট ইঞ্জিন তো আরো, সেটা হচ্ছে কত 110 থেকে 140 পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, তো এই রেঞ্জটা একটু দেখে রাখো যে এই রেঞ্জের মধ্যে এগুলো সহনীয়, এগুলো বিরক্তিকর, এগুলো বিপজ্জনক। এখন কথা হলো শব্দগুলো শুনতে বিপজ্জনক হইলে কি সমস্যা? সমস্যা অনেক কিছু। কি সমস্যা? যে তোমার কানের সমস্যা হবে। তুমি যদি এই যে শব্দ দূষণ হয়, মানে বিরক্তিকর শব্দ মানেই শব্দ দূষণ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে অসহনীয় শব্দ মানেই শব্দ দূষণ। আর এই শব্দ দূষণ তুমি যদি রেগুলারলি এই শব্দ দূষণের ভিতরে থাকো, তাহলে তোমার এই যে শোনার, কানের যে শোনার ক্ষমতা, এই ক্ষমতাটা
ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এই জন্য অপ্রয়োজনীয় হেডফোনে উচ্চ শব্দে গান শোনা এই সমস্ত না করাই ভালো, ঠিক আছে। তোমার ইয়ে হবে, সমস্যা হবে, শব্দের যে আস্তে আস্তে দেখা যাচ্ছে কালা হয়ে গেছে এরকম হয়ে যায়। এখন কথা হচ্ছে এই এটার থেকে বাঁচার উপায় কি? আইন, ওই যে আইন প্রয়োগ করতে হবে নিয়ন্ত্রণ করার জন্য। হর্ন বাজানো যাবে না। বিদেশে কিন্তু কি হয়, বাইরের দেশগুলোতে কিন্তু হর্ন এইভাবে কিন্তু বাজানো হয় না, কিন্তু আমাদের দেশে সুবহানাল্লাহ। তারপরে কি দেখো, জনসচেতনতা করতে হবে যাতে মানুষ না বাজায়। এখন আইন প্রয়োগ করলে অনেকে আবার মানে না, ঠিক আছে। তারপরে কি, নিয়ন্ত্রিত ব্যবহার, মানে নিয়ম মেনে চলতে হবে, ঠিক আছে। একদম যখন দরকার তখন হচ্ছে শব্দ করতে হবে, তার অতিরিক্ত না, ঠিক আছে। আচ্ছা, এখন এই শব্দ কমানোর একটা প্রাকৃতিক উপায় আছে। সেই প্রাকৃতিক হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। কেন? কারণ গাছ হচ্ছে প্রাকৃতিক শব্দ শোষক। গাছ শব্দ শুষে নেয়। এটা তোমরা জানো কিনা? গাছের যে পাতা, এই পাতার মধ্যে যখন শব্দ এসে ধাক্কা লাগে তখন এই গাছের পাতার যে টিস্যু আছে এরা শব্দ শক্তিটা শোষণ করতে পারে, ঠিক আছে। এখন গাছের পাতাগুলি এলোমেলো করে চলে, যত গাছের জঙ্গল যত গভীর হবে, গাছপালা যত বেশি হবে, তত ওর ভিতর দিয়ে শব্দ পাস করা কঠিন হবে। কারণ এর ডাল পালা পাতায় পাতায় শব্দ লেগে শব্দটা দুর্বল হয়ে যায়। আবার কিছু শব্দ পাতা তো শোষণও করে, ফলে দেখা যাচ্ছে এই যে জোরালো শব্দ আসার পরেও দেখো হালকা হয়ে গেছে, দেখছো। এই কারণে শহরে উচিত বেশি বেশি গাছ লাগানো, ফাঁকা জায়গা থাকলেই। তাহলে এটা প্রাকৃতিক শোষক হিসেবে কাজ করবে, আমাদের হচ্ছে সবার জন্যই শব্দ দূষক এর নিরাময় হিসেবে কাজ করবে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখি সমাধান করার চেষ্টা করবো, অথবা নতুন কোনো অধ্যায় শুরু করবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। এই অধ্যায় এখানেই শেষ, বিশেষ করে লেকচার শেষ।